তো আজকে আমরা চ্যাপ্টার 2টা শুরু করতে যাচ্ছি, এটার নাম হলো কি ডাইরেক্টিং। ঠিক আছে, তো ডাইরেক্টিং মানে কি আমাদের পরিচালনা করা। তো আগের বার আমরা স্টাফিং দেখেছিলাম, স্টাফিং এ কি হয়েছিল, স্টাফিং এ লোকদের নিয়োগ করা হয়েছিল, যে যে আমাদের অর্গানাইজেশনে যা কাজ আছে, যা যা ডিপার্টমেন্ট আছে সেই অনুযায়ী সঠিকভাবে লোকদের নিয়োগ করা হয়েছিল, হিউম্যান রিসোর্সকে কাজে লাগানো হয়েছিল। এবার এই কাজে যে আসবে তারা, তাদেরকে তো পরিচালনা করতে হবে, কোন কাজটা ঠিকভাবে করিয়ে নেওয়া, কি করা, এই সমস্ত কিছু কি ডাইরেক্টিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, যেমন তোমাদের স্কুলের টিচার বলেন যে এই কাজটা করো, এইভাবে করতে হবে, এই এই অনুযায়ী করলে ভালো হতে পারে, যেমন স্যারেরা থাকে অনেকগুলো আমাদের বলে থাকেন, তো সেরকমই ডাইরেক্টিং এরই কাজ। যেমন একটা সিনেমা যখন বানায়, যখন ডাইরেক্টর সমস্ত জিনিস সমস্ত ডিপার্টমেন্ট দেখে, তো ডাইরেক্টিং এর কাজ হলো সেইটা কর্মীদের কি করা, যে নির্দেশ দেওয়া কোন কাজটা করতে হবে, অনুপ্রাণিত করা যে কাজটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য উৎসাহ দেওয়া, এবং দেখা যে ঠিকঠাক কাজটা হচ্ছে নাকি, এবং লক্ষ্য অনুযায়ী, ঠিক আছে, লক্ষ্য মানে প্রতিষ্ঠানের যে লক্ষ্য অনুযায়ী সেই কাজগুলোকে কন্টিনিউ করা। এর বৈশিষ্ট্য কি থাকে, এটা হলো কি নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, যেরকম তুমি একটা কথার কথা বলছি, তুমি যখন এই 11-12 এর পড়াশোনা করছো, তার আগে 10 এর পড়াশোনা করছিলে, তারপরে হলো ধরো পরে কলেজের পড়বে, তারপরে ধরো করার পরে আরো পরে পড়লে, না কাজ করলে, ওটা কি কন্টিনিউয়াস আমাদের কোনো একটা জিনিস করে যেতে হচ্ছে। তো ডাইরেক্টিংও কি প্রতিষ্ঠানের মধ্যে সারাক্ষণ চলতে থাকে। তারপর কি আছে, ব্যবস্থাপনার মূল কাজ, যেরকম ক্লাস টিচার যেরকম হয়ে থাকে আমাদের স্কুলের মধ্যে, যিনি আমাদের ক্লাসগুলোকে ম্যানেজ করেন। ঠিক আছে, তো সেইটাই হলো আমাদের কি, এটা হলো ব্যবস্থাপনার মূল কাজ, মানে ডাইরেক্টিং এর দ্বারাই আমাদের অর্গানাইজেশন ম্যানেজ হয়ে থাকে। তারপর আমাদের হলো সর্বত্র পারভেসিভ মানে ইউনিভার্সাল, মানে প্রত্যেকটা স্তরে, যেরকম হেডমাস্টার টিচার থাকে না আমাদের স্কুলের মধ্যে। তবে তোর স্কুলের মধ্যে হলো আমাদের একটা ক্লাসের জন্য মনিটর দিয়ে দিত, সে আগেকার টাইম মানে ছোটবেলায় হতো, এখনো হয় নাকি জানি না, ছোটবেলায় হতো। এগুলো কি একটা মডেল অনুযায়ী যাচ্ছে, প্রত্যেকটা স্তর অনুযায়ী, টপ মিডল সুপারভাইজারি এটাকে বলা হতে যাচ্ছে। ওকে, আর মানব কেন্দ্রিক, ঠিক আছে, হিউম্যান সেন্ট্রিক, মানুষের অনুভূতি আচরণ সেটাকে অনুপ্রাণিত করে, এইভাবে তো একটা একটা হিউম্যান ফ্যাক্টর এর মধ্যে ইনভলভ আছে। এবং এটা কি কার্য সম্পাদনমুখী, কার্য সম্পাদনমুখী মানে ভালোভাবে যদি বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমাকে কোনো একটা টপিক, তাহলে তুমি ধরো ওই টপিকটা ভালোভাবে পাচ্ছ, তুমি ভালো নম্বর পাচ্ছ। তো সেরকমই এই ব্যবস্থাপনার মধ্যে এই ডাইরেক্টিং কাজটাও কি সেরকমই, তো কর্মীদের কি পারফরমেন্স বা তাদের হলো দক্ষতা বা কার্য সম্পাদন বৃদ্ধি করে। তারপর এর নীতি কি কি আছে, এর নীতি হলো কি হারমোনি অফ অবজেক্ট মানে উদ্দেশ্যের সমন্বয়। এটার মানে কি, তুমি যারা ভালো করে পড়াশোনা করলে তোমার ওভারঅল গ্রোথ হবে, তোমার প্যারেন্টসরা খুশি হবে। ঠিক আছে, তাহলে তোমাদের দুটো জিনিসই হচ্ছে। ঠিক আছে, তো সেরকমই কর্ম মানে যেখানে আমরা কাজ করছি সেই সংস্থা বা অফিসের ক্ষেত্রেও আমাদের ওভারঅল কি সমস্ত কর্মীদের এবং যারা ডাইরেক্টিং করছে মানে যারা উচ্চস্তরীয় যারা সংস্থা আছে এবং কর্মী, তাদের লক্ষ্য একটাই, যে প্রতিষ্ঠানের উন্নতি করা। ঠিক আছে, আবার যে ইউনিটি অফ কমান্ড, ঠিক আছে, আদেশের একতা, যেটা আমরা আগের টাইমে পড়েছিলাম, একজন কর্মী মতো একজন বসের কাছ থেকে নির্দেশ পাবে। ঠিক আছে, আলাদা আলাদা 5-6 জন একসাথে একই জিনিস করতে বলছে, তাহলে তুমি কি সাধারণত কনফিউজ হয়ে যাবে। তো এটা আমাদের কি ইউনিটি অফ কমান্ডের মধ্যে পড়ছে। তারপর ইফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগ, এটা কি সহজ হতে হবে, স্পষ্ট হতে পারে। তো তোমাকে আমি বললাম যে এই অঙ্কটা এইভাবে করতে হবে, তার মানে কি তোমাকে স্পষ্ট ভাবে বোঝাতে হবে যে অঙ্কটা কিভাবে করতে হবে। এবার ধরো সেটা আমাদের স্পষ্টতাই নেই। ঠিক আছে, তোমার টাস্ক দিলাম যে এতটুকু তোমাদের টাস্ক, তো তুমি বুঝতে পারছো কোনটা কি আছে, তো তার জন্য প্রবলেম হবে। তার জন্য এখানে কি বলছে যে কার্যকর যোগাযোগ, মানে যাকে ডাইরেক্টিং করতে, ডাইরেক্ট করা মানে কি নির্দেশই তো দিতে হবে যে হ্যাঁ ভাই এই কাজটা কর, এটা কর। তো তার জন্য কি স্পষ্ট এবং ক্লিয়ার কাট দিতে হবে। এটা কি ফলো আপ এর মতো হবে, মানে ফলো থ্রু এর মতো। সেটা কি, যে কি করে, যে ধরো তুমি স্কুলে গেলে, স্কুলে তো খালি কি নর্মাল যাচ্ছ অ্যাটেন্ডেন্স দিতে চলে আসছো না, তারপর কি, তারপর তোমার এক্সাম হয়, তারপরের ক্লাসে তুমি হলো প্রমোশন হয়, এইভাবে তো কাজ হয়ে থাকে। এবং সেরকমই যেরকম আমাদের কাজ যখন করানো হয়, সেটা কাজ দেওয়ার পর কি দেখা হয় যে হ্যাঁ ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। আরে গুরুত্ব কি, ইনিশিয়েট অ্যাকশন মানে কাজ শুরু করে, এইটা ডাইরেক্টলি করলে হ্যাঁ ভাই যাও, যে তুমি স্টার্ট করো, লেখা স্টার্ট করো, বলে না টিচাররা পরীক্ষার টাইমে, সেরকম এটা কি নির্দেশ দিলেই আমাদের কি কাজ শুরু হয়। তারপর এফিসিয়েন্সি মানে ভালো গাইড পেলে, ঠিকঠাক করে নির্দেশ পেলে, অনুপ্রেরণা পেলে এবং সুপারভাইজিং পেলে সমস্ত জিনিসেরই এফিসিয়েন্সি বা দক্ষতা বৃদ্ধি হয়। তারপর
সমন্বয় বজায় রাখে। সমন্বয় মানে সবাই যাতে একসাথে ঠিকঠাক ভাবে কাজ করে সেটাকেই সমন্বয় বলা হয়ে থাকে, তাই তো, কোঅর্ডিনেশন বলা হয়ে থাকে, একই লক্ষ্যের দিকে যখন আমরা কাজ করে থাকি। মোরাল বুস্ট করে, ধরো তুমি ধরো ভালো একটা অঙ্ক করলে বা ভালো একটা স্কুলে পারফরমেন্স দিলে, তোমার স্যার বললো হ্যাঁ এই মেয়েটা বা ছেলেটা খুব ভালো সুন্দরভাবে পড়াশোনা করছে, একটা মোরাল বুস্ট হয়। বা কোনো ভালো কাজ করলে, তাই না, যে মনোবল বাড়ে, তো সেইটা হলো আমাদের এর মধ্যে পড়ে। তারপর আছে পরিবর্তন সহজ করে, ফ্যাসিলিটেট চেঞ্জ। নতুন বই আসলে, নতুন টেকনোলজি আসলে, ঠিক আছে, তখন আমাদের কি যে জিনিসগুলো করতেও সুবিধা। এখন যেরকম কত কিছু নতুন নতুন টেকনোলজি আসে, এআই আসে, এই জিনিসগুলো কি করতে সুবিধা হয়, এবং ফলে কি আমাদের এক ধাপ উপরের দিকে আমরা এগোই। ঠিক আছে, পরিবর্তন আমাদের সহজ করে দেয় ডাইরেক্টিং, ঠিকঠাক করে যে এইটা কি করে ব্যবহার করবে, কি ধরো তোমাদের বলে দেওয়া হচ্ছে যে এইভাবে পড়াশোনার মধ্যে এতে বিভিন্ন ক্লাসেস হয় ছোট বাচ্চাদের আমাদের এইদিকে এআই ইত্যাদি নিয়ে, এই জিনিসগুলো। আর যেটা আমাদের আছে, যেরকম গোল অ্যাচিভ করতে সাহায্য করে, এটা হলে তো আমাদের যেই অর্গানাইজেশনের প্রতিষ্ঠানের গোল বা আমাদের পার্সোনাল গোলও ঠিকঠাক ভাবে অ্যাচিভ হয়। এবার কি কি ডাইরেক্টিং এর উপাদান থাকে? ডাইরেক্টিং এর উপাদান হলো সুপারভিশন, মানে এটাকে তদারকি বলা হয়, এটাকে মোটিভেশন, প্রেরণা, লিডারশিপ, নেতৃত্ব, কমিউনিকেশন, যোগাযোগ। সুপারভিশন মানে কি, এরকম সিম্পল ভাবে বললে, ধরো টিচার তোমার পাশে দাঁড়িয়ে আছে, দেখছেন যে তুমি ঠিকঠাক করে লিখছো কিনা, ধরো কোনো কিছু ভুল হচ্ছে সেটাকে ঠিক করে দিতে। ছোটবেলা বাচ্চাদের করায় না, ছোটবেলা কি বড়দের ক্ষেত্রেও কিভাবে করতে হবে সেটা শেখা যায়। মোটিভেশন মানে কি, মোটিভেশন মানে কি প্রেরণা দেওয়া, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ঠিক আছে, যে ধরো তোমার প্যারেন্টস বললো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তুমি কিছু একটা গিফট দেবে বা কিছু একটা পজিটিভ মোটিভেশন, এরকম হয়ে হয়ে থাকে। আর নেগেটিভও হতে পারে, ধরো তুমি পরীক্ষা এতটাই টাফ যে তোমাকে পড়তে হবেই, না হলে প্রবলেম হয়ে যাবে, তাহলে সেটা নেগেটিভ, কিন্তু মানে একটা খারাপ ইয়ে দেখছো, নাহলে তুমি ফেল করে যেতে পারো, এই করে যেতে পারো, নেগেটিভ, কিন্তু যাই হোক এটাও তোমাকে এগিয়ে নিয়ে চলার সাহায্য করছে। তারপর নেতৃত্ব। নেতৃত্ব কি, একদম সিম্পল কথা, যে যার দ্বারা লোক ইনফ্লুয়েন্স হতে পারে, ঠিক আছে, সেটাই হলো নেতৃত্ব। ঠিক আছে, যার দ্বারা লোক কি ইনফ্লুয়েন্স হতে পারে সেটাকেই নেতৃত্ব। ঠিক আছে, তো তাকে হলো সবাই হলো তার হলো যেটা তার পথ অনুযায়ী চলতে চায়। ঠিক আছে, যে আমাদের যেরকম ইন্ডিয়া টিমের মধ্যে যেরকম বিভিন্ন লিডার্সরা থাকে, তাই না, আছে না, যে MS ধোনি ছিল আগে, তার আগে গাঙ্গুলি ছিল, তারপর কোহলি আসলো, এখন রোহিত শর্মা আছে, তো সেরকমই যারা ইন্ডিয়া টিমকে লিড করে, সেরকম প্রতিষ্ঠানের মধ্যেও বা কোনো বিভিন্ন স্তরে দেখবে একজন লিডার থাকে, পলিটিক্স বলে এই বলে, মানে তাদেরকে লোক কি ফলো করছে। ঠিক আছে, এটা একটা কোয়ালিটি, তো এইটা ডাইরেক্টিং এর মধ্যে থাকে। তারপর কমিউনিকেশন, তাহলে ডাইরেক্টিং করবে কি করে, তথ্য আদান প্রদান না হলে, এবং টিচার আমি তোমাদের কিছু বলছি, তোমাদের কিছু ফিডব্যাক থাকলে তোমরা আমাকে জানাতে পারো, দুই দিক থেকে ফ্লো হবে তথ্য। ঠিক আছে, একদিকে বলে গেলে হবে না, তো এইগুলো আমাদের কি কমিউনিকেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার এই পার্ট গুলো একটু আমরা ডিটেলে দেখবো। ওকে, আমি চেষ্টা করছি যতটা সিম্পল ভাবে জিনিসগুলো করা যায় সেইটাই, কেন কমপ্লেক্স করলে তো অনেক কিছু ইয়ে করা যায়। তারপর কি আছে সুপারভিশন। সুপারভিশন মানে কি, ওই যেইটাই বললাম, যে ধরো তোমার টিচার সাইডে দাঁড়িয়ে দেখছে তুমি ঠিকঠাক লিখছো কিনা, ভুল হলে ঠিক করে দিচ্ছে, এটা এইভাবে করো, ভুল হচ্ছে, এরকম এরকম ভাবে যে দেখাশোনা, এটাকে সুপারভিশন বলে। ঠিক আছে, সুপারভিশন কি উপর থেকে দেখে দেখে কাজ শেখানো, ঠিক করানো এবং গাইড করা। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে। মানে সুপারভিশন মধ্যে কর্মীদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, নির্দেশ দেওয়া, ভুল সংশোধন করা। ঠিক আছে, সুপার প্লাস ভিশন উপর থেকে দেখা, মানে এটার ফ্লোটা কি করে হবে, উপর থেকে। উপর থেকে এই নিচের লোককে উপরের লোক দেখছে, তাকে আবার তার উপরের লোক দেখছে, ফ্লোটা এইভাবে থাকবে। এবার এর ইম্পর্টেন্স কি হয়ে থাকে, মানে মোট কথা সিম্পল ভাবে বললে, যে একটা ওভারঅল অ্যাসপেক্টে দেখার যে ক্ষমতা, তাই তো, যে সুপারভাইজাররা কি করে, যে প্রতিষ্ঠান বা কোনো অর্গানাইজেশন বা কোনো ফ্যাক্টরির মধ্যে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে সেটাকে কি দেখা। এর হলো ইম্পর্টেন্স কি হয়ে থাকে, এর ইম্পর্টেন্স হলো এনশিওস এফিশিয়েন্ট পারফরমেন্স। এটা কিন্তু একই, ডাইরেক্টিং এর যা যা উদ্দেশ্য, এদেরও তাই উদ্দেশ্য থাকবে। যত তুমি হোমওয়ার্ক ঠিক মতো করছো কিনা টিচার দেখছে, তুমি তুমি তাহলে কি মন দিয়ে কাজটা করবে। আমাদের কি ভুল কমাবে, ভুল কমাবে মানে কি, টিচার যদি তোমার পাশে থাকে, তুমি দেখবে নর্মালের তুলনায় ভুল কম করো, সাধারণত এটা হয়ে থাকে। কেন, তুমি ভাবো যে পাশে গাইড আছে, বা আমি ধরো কোনো একটা অঙ্ক বলছি তখন একসাথে করো, তখন তুমি ভুলটা কম হবে। ঠিক আছে, এইটা থাকে। তারপর ডিসিপ্লিন মেনটেন করে, শৃঙ্খলা বজায় রাখে। তোমাদের ক্লাসরুমের মধ্যে টিচার যখন থাকে তখন কি হলো,
বেশি কথা টথা বলে না, বেশি ক্যাওস করে না, কারণ কারণ তাকে সবাই সম্মান করে, মেনে চলে, মোরাল বুস্ট করে সেম ভাবে। আর বেটার কোঅর্ডিনেশন একসাথে সবাই মিলে কাজ করে। এমপ্লয়ি যারা থাকে, কর্মী উন্নয়ন কি, তুমি ধরো কোনো একটা স্পেসিফিক টপিক শিখছো, প্রথমে ধরো তোমরা কোনো অ্যাকাউন্ট শিখছিলে, তখন কেমন প্রথম প্রথম নতুন নতুন ওয়ার্ড মনে হচ্ছিল, তারপর আস্তে 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 শিখতে গেলে ইউজ টু হয়ে গেছে, তখন তোমরা আগের জিনিস ভুলে গেছো, খালি তোমাদের অ্যাকাউন্টেন্সি ইত্যাদি মনে আছে, তাই না? এরকম তো হয়ে গেছে কমার্সে পুরো চলে যাওয়ার পর। তো এই জিনিসটা আমাদের কি হয়ে থাকে, ডেভেলপ এমপ্লয়ি। সেরকমই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও, অফিসের ক্ষেত্রেও কর্মীরা স্কিল থেকে ভবিষ্যতে তারা লিডারে পরিবর্তন হয়। হেল্প ইন কমিউনিকেশন, যাদের মধ্যে থাকে তার দুজনের মধ্যে কমিউনিকেট করতে সাহায্য করে। এদের কাজ কি? খুবই সিম্পল, কে কি কাজ করবে, কোথায় কাজ করবে, কোন সময় করবে, এগুলোকে সঠিক করা, নির্দেশ প্রদান করা স্পষ্টভাবে, তুই এই কাজের মধ্যে লাগ, তুই এই কাজে, বড় বড় অনুষ্ঠান বাড়ির মধ্যে দেখেন ইভেন্ট ম্যানেজার এরকম করে থাকে, পর্যবেক্ষণ করা সঠিকভাবে ঠিকঠাক হচ্ছে না এই কাজটা, তোমার হচ্ছে নাকি, এরকম ভাবে ভাবতে পারো। পথ নির্দেশ করা, গাইড করা, যে যে সমস্যা হলে যেমন শিক্ষক যেভাবে সাহায্য করে, সুপারভাইজাররাও সেইভাবে কাজ করে। ডিসিপ্লিন মেনটেন করা, শৃঙ্খলা বজায় রাখা, এবং কর্মীদের মনোবল বজায়, এটাকে ভালো করে করতে হবে, আমরা আরো বড় কাজ করতে পারো, আমাদের আরো ফাইন্যান্সিয়ালি আমাদের প্রতিষ্ঠান মানে অর্গানাইজেশন উন্নতি ঘটবে, ঠিক আছে? তো এর ফলে ওভারঅল সবার গ্রোথ হবে। কনফ্লিক্ট মানে বিরোধ, মানে ঝামেলা কাটানো, ঠিক আছে? ধরো কোনো কিছু প্রবলেম হয়ে গেল, কর্মীদের মধ্যে সমস্যা সৃষ্টি হলো, তাই না? ধরো একটা অর্গানাইজেশনে, তার মধ্যে ধরো এ বলছে না ওর পে স্কেলটা বেশি, আমি সেরকম পাচ্ছি না, বা তার সাথে হলো তার ঠিক জমছে না, ঠিক আছে? স্কুলের মধ্যে দেখো না অনেক সময় বন্ধুদের মধ্যে ঝামেলা লেগে যায়, এই হয়ে যায়, তখন কি একজন টিচার ইত্যাদি এসে যদি খুব বড় লেভেলে যে তারা সামলা, যে সবাই একসাথে থাকা উচিত, এই জিনিসগুলো আমাদের করতে সাহায্য করে। তারপর আমাদের কি রিপোর্টস টু ম্যানেজমেন্ট, ঊর্ধ্বতনকে রিপোর্ট করা, এই সমস্ত কিছু কাজ অগ্রগতি এই সমস্ত দেখে কি ঊর্ধ্বতন মানে তার উপরে, বললাম সুপারভিশন তো এইভাবেই হয়ে থাকে, একজন তার উপরের লোককে রিপোর্ট করবে এইভাবে, ঠিক আছে? তারপর সেফটি এনশিওর করা, ধরো সায়েন্স ল্যাবে তোমরা গেছো, যখন ক্লাস 10 অব্দি যাদের সায়েন্স ছিল, তাদের কি আছে, বিভিন্ন কিছু জিনিসপত্র ঠিকঠাক করে দেখা হয়, এইগুলোকে হাত না দেওয়া, এইগুলো আমাদের কি যখন সেফটি এনশিওর করে, তখন কাজের জায়গাতেও মধ্যে কোনো একটা ফ্যাক্টরির মধ্যে কাজ টাজ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে ঠিকঠাক দেখা যায়, হ্যাঁ প্রবলেম না হয়, কোনো কিছু অ্যাক্সিডেন্টাল কাজকর্ম না হয়ে পড়ে। ওকে, তো এই জিনিসগুলো থাকে। তারপর কোয়ালিটি কি হয়ে থাকে, ভালো একজন সুপারভাইজারের তার নেতৃত্ব ক্ষমতা থাকতে হবে, একজন টিচার যাকে সবাই ফলো করবে, ঠিক আছে? কমিউনিকেশন ভালো হতে হবে, স্পষ্টভাবে কথা বলতে হবে, যাতে বাচ্চাদের কাছে পৌঁছায় কথাটা, যে টিচার যে বলছে তার উদ্দেশ্যটাও কি বাচ্চাদের কাছে পৌঁছানো, যে পড়াচ্ছে তো সবাই, কিন্তু তারা পৌঁছাচ্ছে না কথা ঠিকঠাক ভাবে, বোঝা যাচ্ছে না, কিছু প্রবলেম হচ্ছে। যেই কাজটা করছে সেই কাজটা সম্পর্কে জ্ঞান থাকা দরকার। আমি ধরো কম্পিউটার পড়াই, তো কমার্সের হলেও আমি পড়াই কেন, কারণ আমার নিজে হলে আমি সেটা নিয়ে পড়াশোনা করেছি সঠিকভাবে, তার জন্যই পড়াতে পারি, ঠিক আছে? তো অনেকে জিজ্ঞাসাও করে স্যার আপনি কি করে পড়ান, যাই হোক। তারপর কি আছে, পেশেন্স, ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে কখনোই তুমি ডাইরেক্টিংও করতে পারবে না, টিচিংও করতে পারবে না, ব্যাপারটা একই। তারপর কি আছে, ডিসিশন মেকিং স্কিলস, সিদ্ধান্ত নিতে হবে, সমস্যা হলে কোথায় কখন কি করতে হবে, কার সাথে কেমন ভাবে কথাবার্তা বলতে হবে, ঠিক আছে? সেইগুলো অনুযায়ী ডিসিশন নিতে হবে। এবং সহানুভূতি, ধরো কারোর কিছু প্রবলেম আছে, স্যার তাদের এমপ্যাথি দেওয়া, ঠিক আছে, তাদের ফিলিংসটাকে বোঝা। আর অনেস্টির সাথে কাজ করতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে, সততার সাথে থাকতে হবে, এবং অবভিয়াসলি প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকতে হবে। কোনো কিছু অসুবিধা হলে, যেরকম এখন একটা ক্যাওসে পড়ে আছে, ধরো ক্লাস নেওয়া যাচ্ছে না, কিছু হচ্ছে না, আমি তো আমার দিক থেকে বলছি সেটাকে কোনোভাবে একটা ম্যানেজ করে দেওয়া, সেই অনুযায়ী, যে হ্যাঁ বাচ্চারা যাতে পেয়েও যায়, কিন্তু অন্য একটা ওয়েতে যাতে সবাই অ্যাক্সেসও করতে পারে। আর সেলফ কন্ট্রোল, নিজের মধ্যে কন্ট্রোল থাকবে, কোথায় কার সাথে কেমন ভাবে কথা বলতে হয়, সংযম থাকা। আর ডিসিপ্লিন, তার টিচারও সেরকম একটা ডাইরেক্টিং যে করছে, তাকেও তার কাজটাই বুঝে চলতে হবে, কোনো বেফাস কথাবার্তা না বলা, ঠিক আছে? এইগুলো কি একটা সেলফ কন্ট্রোল ডিসিপ্লিনের মধ্যে পড়ে, কোথায় কোন কথাটা কার সাথে কিভাবে বলা, এইগুলো সব আমাদের কি ডাইরেক্টরের মধ্যে, মানে যারা হলো যে সুপারভাইজারের মধ্যে আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের প্রভাব ফেলে। ওকে, এগুলো বেশ ভালো, এগুলো আমাদের যে ওভারঅল যে হিউম্যান সাইকোলজি, সেটাকে নিয়ে এগুলো কথা বলছে। তারপর আমাদের কি আছে, মোটিভেশন মানে কি, প্রেরণা, অনুপ্রেরণা, ঠিক আছে? ধরো তোমার বললো যে তোমার প্যারেন্টস, যে হ্যাঁ তুই এইবার ভালো করে রেজাল্ট কর, তোকে হলো একটা কিছু গিফট দেওয়া হবে, ঠিক আছে? তো এইটা কি, যে তোমার একটা ইচ্ছা জাগালো,
তো একটা আগ্রহ সৃষ্টি করলো, হ্যাঁ আমাকে সত্যি একটু ভালো করে করলে তাহলে আমি জিনিসটা পেতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে হয় না, বলে না যে বাবু তুমি এখন ভাতটা খেয়ে নাও, তাহলে সকাল বিকেল বেলায় চকলেট, মানে তাকে ভাত খাওয়ানোর জন্য রাতের বেলায় চকলেট দেয়, ছোট ছোট বাচ্চাদের এরকম বলে না। তো এই জিনিসগুলো কি তাদের ক্ষেত্রে সেটা এজ এ মোটিভেশন কাজ করে। আর আমাদের ক্ষেত্রেও ধরো আমরা ভালো করে পড়াশোনা করছি, কিছু কারোর কিছু কোনো বিজনেস করার ইচ্ছা আছে বা কেউ কোনো স্কিল শিখছে, যাই যে যেই লেভেলেই যা করে থাকুক না কেন, তো সে কি এটা দিয়ে একটা কি মোটিভেট হয়, হ্যাঁ আমি এটা করলে ভালো মতো আমার একটা স্ট্যান্ডিং পজিশনে আমি আসবো, বা এইটা আমার করতে ভালো লাগে। মোটিভেশন যে সবসময় মনিটারিও হবে এটা না, এটা ইচ্ছা হতে পারে, মানসিক মানে একটা বিভিন্ন ভাবে মোটিভেশন হতে হবে। মোটিভেশন কোনো সিন, এটা খুবই অন্তর্নিহিত প্রসেস, এটা খুবই ইন্টারনাল একটা প্রসেস, ঠিক আছে? বিভিন্ন ভাবে হতে পারে, এর কোনো সীমা নেই যে হ্যাঁ এইভাবে পয়সার থেকেই হতে পারে, ঠিক আছে? অনেক কিছু ফিলিংস এর উপর হতে পারে। ধরো কোনো কাজ করতে ভালো লাগে, কারোর কোনো কাজ করতে ভালো লাগে, সেইটাই হলো তার কাছে মোটিভেশন, ঠিক আছে? সেই কাজটা সে করে তার ফলে লোকের ইয়ে হচ্ছে, কিন্তু কাজটা করতে পারে। যেমন আমাদের যেমন ক্রিকেট খেলতে দেখবে খুবই কম লোকের আছে যাদের ভালো ভালো না লাগে, তো সবারই ভালো লাগে, ঠিক আছে? কারোর হলো গান করতে ভালো লাগে, কারোর আঁকতে ভালো লাগে, কারোর হলো কবিতা বলতে ভালো লাগে, কারোর নাচ করতে ভালো লাগে। তো বিভিন্ন লোকের বিভিন্ন কাজ করে, সেইগুলো তাকে মোটিভেশন দেয়। এবার এইগুলো এরকম ব্যাপার। তো সেরকম কারোর পড়াশোনা করতেও ভালো লাগে, ঠিক আছে? পড়তে জিনিস নলেজ নিতে ভালো লাগে, তো বিভিন্ন, ঠিক আছে? তাই এটাই বলছি, মোটিভেশন হলো কর্মীদের ভেতরের কাজ করার ইচ্ছা, আগ্রহ, উদ্দীপনা তৈরি করে। এটা এমন একটা মানসিক প্রক্রিয়া, ঠিক আছে? মানুষ, এটা তুমি ওরকম ভাবে কোনো হার্টফিট কিছু করতে পারবে না, এটা একটা মানসিক প্রক্রিয়া যা কর্মীকে লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ সবসময় উৎসাহিত করে, ঠিক আছে? এটা একটা ভেতরের ইচ্ছা, কাজ করার উদ্দীপনা, এটা আমাকে করতে হবে, একটা ফিলিং, এটাই আমাদের কি মোটিভ, তাই তো? মোটিভ প্লাস অ্যাকশন, সেটাই তো মোটিভেশন, ঠিক আছে? এই জিনিসটা আমাদের বোঝাচ্ছে, মানে শর্টে বললে ভেতর থেকে যে কাজ করতে চাওয়ার যে ইচ্ছা, সেটাকে আমাদের মোটিভেশন বলা হচ্ছে। এটা কি? এটা ইন্টারনাল ফিলিং, আগেই বললাম। ভেতর থেকে তোমাকে জোর করে কেউ চাপিয়ে দিতে পারবে না এই জিনিসটাকে। কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? এটা প্রয়োজন ব্যক্তি হলে তো বিভিন্ন লাইফের বিভিন্ন টাইমে বিভিন্ন মোটিভেশন আছে, ঠিক আছে? লাইফের বিভিন্ন টাইমে বিভিন্ন মোটিভেশন আছে, এবং পার্সোনাল সাইকোলজিক্যাল, ঠিক আছে? ধরো তুমি একটা ধরো তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে, কারো ধরো হলো আহ পড়তে ভালো লাগে, ঠিক আছে? কারো ধরো হলো ডান্স করতে ভালো লাগে, কেউ ধরো হলো কোনো প্রকার কমিউনিকেশন স্কিল শিখতে ভালো লাগে, তো সেইগুলো তাকে মোটিভেশন করছে। তার সে হয়তো ভাবছে আমি করে আমি ধরো ইন্ডিয়া টিমে যাবো, কেউ ধরো ভাবছে আমি ভালো একটা ডান্সার হতে চাই, কেউ ধরো ভাবছে আমি একটা ভালো ডিপ্লোম্যাট হতে চাই, কেউ ধরো ভাবছে আমি ধরো খুব ভালো একটা কমিউনিকেশন লেভেলে কিছু একটা করতে চাই। সবার ক্ষেত্রে আলাদা আলাদা এবং গোল ওরিয়েন্টেড। অবভিয়াসলি আমরা মোটিভেশনটা যখন পাচ্ছি সবসময় এটার লক্ষ্য পূরণ, যে হ্যাঁ আমাকে এবার ভালো করতেই হবে, ঠিক আছে? এবং পজিটিভ নেগেটিভ দুটো হতে পারে। যেটা কি পজিটিভ মানে কি, তোমাকে ভালো করতে হবে, তুমি ভালো করলে তুমি তোমার মা বাবার কাছ থেকে রিওয়ার্ড পাবে। কিন্তু নেগেটিভ মোটিভেশন কি হয়ে থাকে, এই ভাই ভালো না করলে ভাই এবার পরীক্ষায় ফেল, কিন্তু ভাই পড়তেই হবে, কিছু পড়া হয়নি, নেগেটিভ। কিন্তু ভয়ের মাধ্যমে, শাস্তির মাধ্যমে কাজ, ধরো কারোর প্যারেন্টস বলে না করলে কিন্তু ব্যাস গেলি এইবার, এরকম করে বলে না, তো বাচ্চাদের ক্ষেত্রে তো এই জিনিসগুলো আমাদের হয়ে থাকে। এইটা আমাদের পারফরমেন্স বাড়ে, ইমপ্রুভ পারফরমেন্স, ইমপ্রুভ পাবে। মোটিভেশন থাকলে কি তুমি এক্সট্রা সুন্দর করে সমস্ত কিছু কাজ ভালো করে করতে পারবে। তো এইগুলোই। আর এগুলো প্রতিষ্ঠানের দিক থেকে কি প্রোডাক্টিভিটি বাড়ায়, তুমি কোনো কাজ করার জন্য ভালোভাবে উন্নতভাবে কাজ করতে পারো। এমপ্লয়ি টার্ন ওভার, মানে প্রতিষ্ঠানের দিক থেকে কর্মীদের যা বদলানো, টার্ন ওভার মানে কি বদলানো, যে এ ছেড়ে চলে যাচ্ছে ও, যে এইগুলো কি কমান। টিম স্পিরিটে দলীয় চেতনা বৃদ্ধি করা, একটা গ্রুপ সবাই মিলে একসাথে একটা টিমে খেলা হয়, তখন কি সবাই একসাথে বলে ভাই এটা করতে হবে, এই টিমটা আমাদের মধ্যে বহুত এই ঝামেলা সৃষ্টি করছে, একে হাঁটাতে, এই জিনিসগুলো যে আছে এইগুলো এর মধ্যে আছে। জব স্যাটিসফ্যাকশনও বাড়ায়। আমাদের জব স্যাটিসফ্যাকশন কি করে বাড়ায়? তাহলে তোমাকে প্রেস করছে, ঠিক আছে? হেডমাস্টার বলো, হয় না স্কুলের সময় অনেক ভালো রেজাল্ট করলে, দেখবে 12 এর দিকে এরকম করে আমাদের টাইমে বলেছিল যে সব স্যাররা ডাকে, ডেকে হলো সংবর্ধনা টাইপের দেয়, ঠিক আছে? খুব ভালো রেজাল্ট করলে সেই রকম হয়ে থাকে না, দেখবো অনেক সময়। তো এই জিনিসগুলো কি এক একটা ছাত্রদের কি ওইটাও তাদের কি করে, যে একটা স্যাটিসফ্যাকশন দেয়। দেখুন জবের ক্ষেত্রে দেবে এমপ্লয় অফ দা মান্থ, এরকম সব দিয়ে থাকে, তো এইগুলো কি স্যাটিসফ্যাকশন দিয়ে থাকে। আর অবভিয়াসলি গোল অ্যাচিভ করতে তো সাহায্য করবে, এবং পরিবর্তনকে সহজ করে। যেমন তুমি কোনো একটা নতুন জিনিস পেয়ে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট একটা থাকে না, এক্সাইটেড থাকো না,
যে হ্যাঁ একটা নতুন জিনিস আসবে, ধরো তোমার স্পেসিফিকলি সেই জিনিসটা খুবই পছন্দের এরকম, তো সেরকম কোনো নতুন টেকনোলজি ইত্যাদি আসলে সেইগুলো মোটিভেট করা হয়, এটাকে আমাদের এইটাই কাজে লাগাতে হবে, এই করতে হবে, এই জিনিসগুলো আমাদের থাকে। আর সমস্ত সম্পদকে সঠিকভাবে কাজ করানো যায়, সমস্ত সম্পদকে সঠিকভাবে কাজ করানো যায়, ঠিক আছে। এটা হলো আমাদের কি মোটিভেশনের ইম্পর্টেন্সের মধ্যে পড়ে। এবার এই মোটিভেশন নিয়ে অ্যাব্রায়াম মাসলো বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা কথা বলেছিলেন, একটা তথ্য বা একটা থিওরি দিয়েছিলেন, ঠিক আছে। ধর একটা বড় সিঁড়ি আছে, ঠিক আছে, ঠিক আছে, একটা বড় ধরো সিঁড়ি আছে, তুমি কি সিঁড়ির ওপরের দিকে উঠছো, তাই তো, একটা ধাপ উঠলে আরেকটা ধাপ উঠলে আরেকটা ধাপ উঠলে, এইভাবে তো। তো সেরকমই মানুষের যে প্রয়োজনটা আছে, মানুষের যে নিড আছে, নিড, এটা কি বলছে, ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস থিওরি, ঠিক আছে, প্রয়োজনের শ্রেণীবিন্যাসের তত্ত্ব। এটাতে কি বলছে, তুমি যে আস্তে আস্তে একধাপ 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 করে যে উপরে উঠে, সেরকম মানুষের প্রয়োজন কি সিঁড়ির মতো, প্রথমে তোমার একটা জিনিস লাগবে, তারপরে আরেকটা জিনিস লাগলো, মানে কি মানুষ আস্তে 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 উপরের দিকে আপওয়ার্ড রাইজিংই হতে থাকে। তো এইটাই বলছে মানুষের যে চাহিদা, ম্যাসলোর মত অনুসারে বিভিন্ন ধরনের প্রয়োজন আছে এবং এই প্রয়োজনগুলো একটা সিঁড়ির মতো পর্যায়ক্রমে সাজানো। একটি প্রয়োজন পূর্ণ হলে মানুষ পরের উচ্চতর প্রয়োজনে পূরণের দিকে এগোতে চায়। লোয়ার লেভেল নিড স্যাটিসফাইড, তারপর হায়ার লেভেলে একটা ধাপ অনুযায়ী যেতে থাকে। এবার ম্যাসলো যখন হলো এই ধারণাটা দিয়েছিল, তখন সে কি করেছিল, কিছু জিনিস অনুমান করে নিয়েছিল, ঠিক আছে, কিছু জিনিস অনুমান করে নিয়েছিল। ওকে, তো এবার দেখো আমি এইটা বোঝানোর আগে আগে এইটা বুঝি, যে সে কি কি জিনিস বলেছিল, যে কি জিনিস অনুমান করে নিয়েছিল সেটা পড়ে আছে, কিন্তু সেই নিটের স্তরটাই, পাঁচটা সিঁড়ি বা পাঁচটা ধাপটা কেমন। সবার প্রথমে সাইকোলজিক্যাল নিড, ঠিক আছে, ঠিক আছে, ফিজিওলজিক্যাল নিড, ঠিক আছে, এইটা হলো আছে সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল মানে শারীরিক, শারীরিক যে জিনিস প্রয়োজন যেটা, ঠিক আছে, খাওয়ার, জল, থাকা, বাসস্থান, এইগুলো সব থেকে। তারপর কি আছে, সেফটি, তুমি রুটি কাপড় পেয়ে গেলে, তারপর তুমি পরবর্তীতে কি চাইবে, এই সেফটির জন্য নিরাপদ ঘর, ঠিক আছে, আর্থিক নিরাপত্তা, তাই না। ধরো তুমি এবার নর্মাল মানুষ সার্ভাইভ করার মতো জিনিস আছে, এবার মানুষ কি করবে, যে জব করবে, একটা ভালো করে জব করার চেষ্টা করবে, কোনো একটা বিজনেস করার চেষ্টা করবে, সঠিক ঘরে থাকবে, সেগুলো কি একটা পার্মানেন্ট জিনিসপত্র করবে, সেগুলো কি তার একটা সেফটির প্রয়োজন সব দিক থেকে, মনিটারি থাকার সব দিক থেকে। তারপর সোশ্যাল নিড, এইগুলো হয়ে গেল। তারপর মানুষ কি বন্ধু, পরিবার, সহকর্মীদের গ্রুপে থাকার অনুভূতি, একটা অ্যাফেকশন, লাভ, অ্যাফেকশন, কেয়ার, এইগুলোর দিকে যাবে, এইগুলো হয়ে গেল। ওকে, তারপর মানুষের কি আসবে, যে এস্টিম নিড, মানে সম্মান বা মর্যাদা, মানুষ আমাকে রেসপেক্ট করুক, রিওয়ার্ড বা প্রমোশন বা একটা বড় স্তরে আত্মসম্মান, এই সমস্ত জিনিস নিয়ে কাজ করবে। তারপর এইগুলো হয়ে গেল। তারপরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে কি, এটার মানে কি, এটার মানে হলো একটা বলে না যে মানুষের একটা আলটিমেট হলো কি, তার হলো একটা উপভোগ হয়ে গেল, যে এবার মানুষ সবাইকে ভালো করার জন্য কোনো ধরনের নতুন কোনো দক্ষতা অর্জন করছে, ঠিক আছে, কোনো আর্টিস্টিক কাজকর্ম করছে, এবং কি যে সবাইকে ভালো রাখার জন্য, যে হ্যাঁ এবার পয়সা অনেক কামানো হয়ে গেছে, এবার আমার যেটা কাজ করার ইচ্ছা সেটাই করব, এবং আমি চেষ্টা করবো যদি আমার কাছে সেরকম যদি কোনো কিছু, আমি যদি সেরকম এই লেভেলটা তখনই যেতে পারবে যখন সে সব দিক থেকে অর্থবান হয়ে পড়বে, তখনই তারা সবকিছু অ্যাচিভ করা হয়ে যাবে, তখনই মানে একটা ধাপের মতো, একটা কমপ্লিট হলে আরেকটা যাবে, ঠিক আছে, আমি মানুষের সাহায্য করে এইগুলো, মানে বোঝা যায় যে একদম প্রথমে, সবার প্রথমে আমাদের সাধারণ মানুষের কাজ কি হয়ে থাকে, যে স্যার আমাদের খালি টিকে থাকা, তাই তো, সার্ভাইভ করা, আচ্ছা স্যার সার্ভাইভ করা হয়ে গেল, জল দুটি পেলাম, তারপর কি হবে, তারপর স্যার হলো আমাদের এবার কোনো একটা কাজের মধ্যে আমাদেরকে লিপ্ত হওয়া, যে যেখানে আমরা হলো সেখান থেকে পয়সা বার করতে পারছি, কামাতে পারছি, একটা সিকিউরিটি পাচ্ছি, এইগুলো ঘর আছে, এই আছে, এইগুলো সেইগুলো হয়ে গেল। তারপর কি, যে কাজটা করছি সেটাকে একদম টপ লেভেলে নিয়ে যাওয়া, একদম বড় লেভেলে নিয়ে যাওয়া,
সেটা হয়ে গেল, ঠিক আছে। তারপর কি, তারপর হলো আমাদের, সেটা হলো আমাদের নিজের একটা মার্কেটের মধ্যে একটা নাম থাকা, এই একটা লোকে একটা নামে চেনা, স্বীকৃতি, সম্মান পাওয়া। তারপর এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, ঠিক আছে, আমার যেটা ইচ্ছা সেটাই আমরা করব, ঠিক আছে, আমার যেটা ইচ্ছা সেটাই আমি করব। মানে ওরকম না যে স্যার এখন পয়সার পিছনে দৌড়াতে হবে, দেখো না অনেক বড় বড় প্লেয়াররা এরা সব রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পর যেরকম ভাবে জীবনযাপন কাটায়, তো সেই জিনিসটা, এবং কোনো চ্যারিটি ইত্যাদি করবে, এইটাকেই বলা হয় থাকে ম্যাসলোর হায়ারার্কি থিওরি। সবার সবার নিচে থাকে হলো আমাদের সাইকোলজিক্যাল, তারপরে সেফটি উঠলাম, তারপরে সামাজিক, তারপর হলো সম্মান, তারপর হলো সবাস্তব, ঠিক আছে, এইটা হলো ম্যাসলোর থিওরি। এবার এইটা যখন হবে তখন তিনি কয়েকটা জিনিস, মানে মানুষের এটা, এবার সবার ক্ষেত্রে তো এইটা হবে এরকম কোনো কথা নেই, তার জন্য তিনি কয়েকটা অ্যাজাম্পশন নিয়ে নিয়েছে যে এইগুলো হবে, তাহলেই হবে। এটা গোল ওরিয়েন্টেড হতে হবে, হিউম্যান বিহেভিয়ার কি গোল ওরিয়েন্টেড, মানে সবসময় কি প্রয়োজন পূরণ করতে চাইবে, এইটা থাকতে হবে 2 নম্বর। প্রয়োজনগুলো নিচু স্তর থেকে উঁচু স্তরে যাবে, নিচ থেকে উপরের দিকে উঠবে, ঠিক আছে, যে প্রয়োজন পূরণ হয়ে গেছে সেটা আর প্রেরণা দিতে হবে। হয়তো হতে পারে মানুষ ধরো তারপর আর উঠতেই চাইছে না, অনেকে থাকতেই তো পারে আমার লাইফে আমি ডিসাইড করবো কিভাবে, আমি ধরো আমরা চাই না যে হলো আমি ওই ওই পরের লেভেলে যাই, এই করি সেই করি, সে ওইটাতেই স্যাটিসফাইড আছে এরকম। কিন্তু এ বলে না, আস্তে আস্তে মানুষ বুঝতে যাবে, সবার ক্ষেত্রে তো এরকম হয় না, তার জন্য কিছু এগুলোকে অ্যাজাম্পশন বলা যায়, ধরে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো যা যা আছে এইগুলোই সব একটা প্রশ্ন আমাদের, ঠিক আছে। আর যেইটা প্রয়োজন পূরণ হয়নি, যেই প্রয়োজনটা, সেটা আমাদের মোটিভেশন ক্রিয়েট করবে এবং সেটা পরের ধাপে এগোবে, ঠিক আছে। এবার সব সময় সবাই একই পর্যায়ের প্রয়োজন অনুভব করবে, একটা জিনিস পেয়ে গেলেন ওইটা নিয়ে পড়ে থাকবে এরকম কোনো ব্যাপার না। এই জিনিসগুলো আমাদের কি ধরে নেওয়া হয়েছে, তাহলেই তো এই এই যে স্টেপস গুলো তাহলেই তো কমপ্লিট হবে। ওকে, তারপর আমাদের কি বলছে, ক্রিটিসিজম বলছে, বলছে যে মানুষ কখনো উচ্চ স্তরের প্রয়োজন আগে অনুভব করে, ঠিক আছে, উচ্চ স্তর তাদের কাছে অলরেডি সেগুলো অ্যাভেলেবেল আছে, তাই না, বড় বড় যারা ফিল্ম স্টার বলো, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ঘরে যারা হলো জন্ম হয়েছে বা ওয়েলথ ফ্যামিলিতে জন্ম, অলরেডি আছে, তাহলে সেই ব্যাপারটা আর রইলো না, ঠিক আছে। এটা কতটা পূর্ণ হয়েছে কি হয়েছে সেটা মানুষের ক্ষেত্রে দেখো, সাকসেস মানুষের ক্ষেত্রে মানুষ বিভিন্ন হতে পারে। কেউ ধরো 10 কোটি টাকা ইনকাম করে সাকসেসফুল, কেউ 1,000 কোটি টাকা ইনকাম করে সাকসেসফুল, কেউ হলো 10 টাকা ইনকাম করেও সাকসেসফুল, ঠিক আছে, তার সাকসেস তার কত নেই সেই অনুযায়ী ডিপেন্ড করছে, ঠিক আছে। এবং সব দেশের মানুষের প্রয়োজন এইটা অনুযায়ী হয় না, তাই না, যেসব জায়গা খুবই ব্যাকডেটেড হয়ে আছে সেইখানে তোমার সাকসেস অন্যভাবে ডিফাইন্ড হবে, তাই না। আর যেগুলো অলরেডি উন্নতি হয়ে আছে সেখান থেকে অলরেডি স্টার্টই হচ্ছে, এবং স্টার্ট আপ ইত্যাদি বড় জায়গা থেকে আমেরিকা টামেরিকা এইসব, তো এটা হবে না, ঠিক আছে। এবং এটাকে এতটাই সিম্পলিফাই ভাবে ব্যাখ্যা করাটা উচিত না, মানুষের যে প্রয়োজন বা হিউম্যান যে সাইকোলজি সেটা হলো এতটা সিম্পল না, ঠিক আছে। মানুষের একাধিক প্রয়োজন একই সঙ্গে সক্রিয় হতে পারে, মানে ধরো কেউ ধরো অলরেডি শিল্পপতি অবস্থাতে আছে, ঠিক আছে, কিন্তু তার ধরো আরো 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 চাইছে, বা শিল্পপতি অবস্থায় থাকতে থাকতে সে ধরো ওই জন্য আমি আরো সিকিউর করি নিজের কাজটাকে, সে ধরো গভর্নমেন্টের সাথে মিলে কিছু একটা করলে পুরো সিকিউর হয়ে যাবে জিনিসটা, তো এই সমস্ত জিনিস আমাদের হতে পারে। এইটাই ছিল আমাদের কি অ্যাব্রাহাম মাসলোর যে হায়ারার্কি অফ নিডস থিওরি, ঠিক আছে, এই জিনিসগুলো খুবই সোজা আছে, একটুখানি পড়লে হয়ে যাবে। যাই হোক, তারপর আছে আমাদের কি ইনসেনটিভ, ইনসেনটিভ বা প্রণোদনা। এটার মানে কি, এটার মানে হলো আমরা যখন কোনো কিছু কাজ করি, ঠিক আছে, কাজ করি তার বেসিসে আমাদের কি, তার বেসিসে আমাদের কি পাওয়া যায়, তার বেসিসে আমাদের কিছু জিনিস আমরা পেতে পারি, ঠিক আছে। ধরো তোমার রেজাল্ট করলে তোমার মা তোমাকে কি কিছু একটা দিলেন বা ফাইন্যান্স কিছু একটা দিলেন, এটাই কি, সেটা ইনসেনটিভের মতো কাজ করে, ঠিক আছে, মানে ভালো কাজ হয়েছে পুরস্কারের মতো পাওয়া যায়। এটাই বলছে যে ইনসেনটিভ হলো আমাদের কি এমন পুরস্কার, যা সুবিধা, যা কর্মীদের ভালো কাজ করতে কি করে, উৎসাহিত করে। এটা কি ফাইন্যান্সিয়াল হতে পারে এবং নন ফাইন্যান্সিয়ালও হতে পারে, এইগুলোই আমরা দেখব। তার আগে দেখে নি এগুলো আমাদের কি হয়ে থাকে, ফিচার। মোটিভেশনের জন্য একটা টুল, পুরস্কার পেলে সবাই আরো ভালোভাবে কাজ করতে চায়, এটা ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল দুটো হতে পারে, টাকা হতে পারে, প্রশংসাও হতে পারে। তারপর পারফরমেন্স বেস, ভালো কাজ করলে তবেই পাওয়া যায়। ইন্ডিভিজুয়াল গ্রুপ, একজনকে বা পুরো টিমকে একসাথে দেওয়া হয়ে থাকে, তাই না, যখন আমরা খেলা টেলা জিতি ইত্যাদি। গোল অ্যাচিভমেন্ট করতে সাহায্য করে, পুরস্কার পেলে সবাই লক্ষ্য পূরণ করতে আগ্রহী হয়। আর একটা কি হয়ে থাকে, জব স্যাটিসফ্যাকশন আনে, তাই না, কর্মীরা খুশি হয়, কাজ ভালো করে, এইগুলো। এবার দু ধরনের ইনসেনটিভ আমাদের হয়ে থাকে, একটা হয়ে থাকে ফাইন্যান্সিয়াল, একটা হয়ে থাকে নন ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে কি বোনাস হতে পারে, প্রফিট সেলিং, এইসব হয়ে থাকে।
এইসব থাকে না, এমপ্লয়ি শেয়ার প্ল্যান, ওইটা কি মনে পড়ছে না, এইসব ওই জিনিসটা থাকে। তারপর আমাদের বিভিন্ন অ্যালাউন্সেস হয়ে থাকে, ওভার টাইম পেমেন্ট, যা যা পড়ে এর মধ্যে। তারপর আমাদের নন ফাইন্যান্সিয়াল এর মধ্যে কি প্রেস থাকে, রেকগনিশন থাকে, আমাদের প্রমোশন হতে পারে, জব সিকিউরিটি বৃদ্ধি পায়, স্ট্যাটাস বৃদ্ধি পায়, ভালো ওয়ার্কিং কন্ডিশন, তাই না? একটা ফিল গুড ব্যাপারও তো আছে, জবের উন্নতি ঘটে, এই সমস্ত কিছু এর মধ্যে পড়ে। খুবই সোজা এইগুলো, ঠিক আছে? ইনসেনটিভ তার মানে কি দু ধরনের হতে পারে, যে আমরা কোনো কিছু ভালো একটা কাজ করলাম, তার বদলে যেটা পেলাম সেটা স্যার টাকার বদলে হতে পারে এবং টাকা ছাড়াও হতে পারে। তার টাকার বদলে কেমন হতে পারে? তার টাকার বদলে এরকম এরকম হতে পারে যে আমি ধরুন আপনি বোনাস পেলেন, এই পেলেন, বিভিন্ন ভাবে হতে পারে। আর হলো টাকা ছাড়া কোনো কিছু যে প্রেস করলো আপনাকে, এইগুলো হতে পারে। তারপর লিডারশিপ কি? লিডারশিপ মানে আমি প্রথমেই বললাম যে লোককে ইনফ্লুয়েন্স করার সব থেকে বড় ব্যাপারটা কি? লিডারশিপ। যেরকম আমাদের স্কুলের মধ্যে কিছু কিছু স্যারদের থাকবে, দেখবে তাদেরকে সবাই একটুখানি বেশি ফলো করে, তাদের কথা শোনে। বা নর্মাল আমাদের যারা হলো আমাদের ইন্ডিয়া টিমের ধরো অনেক প্লেয়াররা থাকে, ক্যাপ্টেনসরা থাকে, বা কোনো পার্সোনালিটি থাকে পলিটিক্স এর, এইগুলো তারা কি লোককে ফলো করে, তারা কি লোককে গাইড করতে পারে, তাদের ইনফ্লুয়েন্স করতে বা মোটিভেট করে এগিয়ে নিয়ে যেতে কাজ করে। তো এইগুলো কি আমাদের লিডারশিপের মধ্যে পড়ে, ঠিক আছে? লিডারশিপের আমাদের বৈশিষ্ট্য কি? লিডারশিপের আমাদের বৈশিষ্ট্য কি হয়ে থাকে? এটা আমাদের ইনফ্লুয়েন্স বেস, মানে প্রভাব, মানে কি জোর করে না কেউ, কিন্তু এমন ভাবে তোমাকে করবে যদি লোক তোমার দ্বারা প্রভাবিত হয়। জোর করবে না, হ্যাঁ হ্যাঁ তোমরা এইটা এটা করো, এটা করো, তাকে লোকেরা ফলো করে। এইটাকে আমাদের কি বলে? ইনফ্লুয়েন্স বলা হয়ে থাকে, ঠিক আছে? যেরকম আমাদের যে বিরাট কোহলি, আমি আমাদের বলছি, আমাদের এখানকার আমাদের যে MS ধোনি, যারা হলো ক্যাপ্টেন, আমাদের আগেকার টাইম সৌরভ গাঙ্গুলি ছিল, এদের কি এবার রোহিত শর্মা, লোকেরা কি এদেরকে ফলো করে, তাই না? যে আমি এরকম ভাবে এরকম হতে পারে, বা কোনো পলিটিশিয়ান হতে পারে, বা কোনো ডিপ্লোম্যাটস হতে পারে, তাদেরকে বলতে, বা কোনো শিল্পপতি হতে পারে, কেউ হতে, তাদেরকে লোকেরা ফলো করে। তো তারা কি জোর করে বলছে আমাকে ফলো করে? কিন্তু তাদের কাজ তাকে প্রভাবিত করেছে। তারপর গোল ওরিয়েন্টেড, ঠিক আছে? এটা কি আমাদের নেতা কি করবে? দলকে কি একটা লক্ষ্য অর্জনের জন্য নিয়ে যাবে। নেতা কি সবসময় সাংগঠনিক ভাবে কাজ করে, গ্রুপ অ্যাক্টিভিটি, দলীয় ভাবে, সমন্বয় ভাবে, এবং কন্টিনিউয়াস, এটা তো সবসময় গাইড করা তো কন্টিনিউয়াস প্রসেসই, লিডারশিপ করা তো কন্টিনিউয়াস প্রসেসই। ওটা কি পার্সোনাল কোয়ালিটি, এটা ব্যক্তিগত, জন্মগত না, ঠিক আছে? মানে কি বলতে পারো, মানে জন্মগত হতে পারে বা নিয়েও হতে পারে, ঠিক আছে? এটা ভুল বললাম, জন্মগত হতে পারে বা অর্জিতও থাকতে পারে। তো সেটা কি পার্সোনাল কোয়ালিটি, এটা পুরোপুরি পার্সোনাল। তারপর কি আছে? দু ওয়ে, ঠিক আছে? দু ওয়ে, নেতা কি করবে? খালি অর্ডার দিয়ে যাবে না, তাদের কথা শুনবেও প্লাস অর্ডার দেবে। দরকার কেন? অনুপ্রেরণা দিয়ে থাকে, আত্মবিশ্বাস বাড়ায়, দলের কাজের উন্নতি করে এবং কার্যদক্ষতা বৃদ্ধি করে, এবং পরিবর্তনকে সহজ করে, ঝামেলা ইত্যাদি কমায় এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে। এগুলো না কমন কমন পয়েন্ট আছে, এগুলো মনে রাখো, কেন ডাইরেক্টিং এর আন্ডারে এগুলো পড়ছে, তার জন্য পয়েন্ট গুলো আমাদের কি কমন হবে। এবার ভালো লিডারের, মানে যেরকম আমরা বললাম না, সুপারভিশন যারা করছে, তার যেরকম ভালো লিডারের আমাদের যোগ্যতা কি কি থাকা দরকার? একজন ভালো লিডার আমাদের কি 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 হওয়া দরকার? তার কি ভিশনারি হতে হবে, তাই না? তাকে ভবিষ্যৎকে দেখার ক্ষমতা থাকতে হবে, মানে ভবিষ্যতে কেউ দেখতে পায় না, কিন্তু তার প্রেডিক্টিবিলিটিটা ভালো হতে হবে। কমিউনিকেশন ভালো হতে হবে, ভালো স্পষ্টভাবে কথা বলে। দেখো না কত কত লিডার্স আছে, তাদের কি লোকেরা খুবই ফলো করে, তাই না? পলিটিক্স বলো, এই বলো। এবং সৎ হতে হবে, ইন্টিগ্রেটিভ এবং সততা থাকতে হবে। নিজের উপর কনফিডেন্স থাকতে হবে, না লোকে কি কনফিডেন্স দেবে। আর এমপিতে সহানুভূতি থাকতে হবে, যে অন্যের কথা বোঝা। ওকে, তো এইগুলো দেখো সুপারভিশনের সাথে মিলছে, কিন্তু এগুলোকে এক্সচেঞ্জ করে তোমরা লিখতে পারো। ডিসিশন মেকিং অ্যাবিলিটি, সময় মতো সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে? আর মোটিভেশন দাও, ইমোশনাল স্টেবিলিটি, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, এবার যেই ডোমিনে কাজ করে সেই ডোমিনে নলেজ এবং ডিসিপ্লিন থাকা। ওকে, তো এইগুলো আমাদের লিডারশিপের মধ্যে পড়ে। তারপর আমাদের কি আছে? কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে খুবই সোজা, স্যার কথা বলছি, তুমি আপনি কথা বলছেন, তার মানে কি আমি যে কথাগুলো হচ্ছে সেগুলো কি একটা মেসেজ, কে পাঠাচ্ছে? আমি। রিসিভ কে করছো? তোমরা। ঠিক আছে? আর কোন মিডিয়ামে যাচ্ছে? স্যার আপনি ইন্টারনেটের থ্রুতে পাঠাচ্ছেন, তাই তো? আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে আসছে আমাদের কাছে আপনার আওয়াজ, তো এইটাকেই বলা যায় একজনের কাছে অন্যজনের কাছে সেন্ডার, মেসেজ, রিসিভার, ফিডব্যাক, এইভাবে। আর কিছু অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে। এটা কি টু ওয়ে প্রসেস, দুদিক থেকে হতে হবে। কন্টিনিউয়াস, অবভিয়াসলি আমরা স্কুল কলেজ যেখানে যেতে চাই, অফিস বাড়ি, সব জায়গায় আমাদের কমিউনিকেট করে করে যেতে হবে।
গোল ওরিয়েন্টেড কমিউনিকেশন করছি, কোনো একটা কাজের জন্য আমরা এই চ্যাপ্টারটা বোঝার জন্য এই কমিউনিকেশনটা করছি, ঠিক আছে। এর মধ্যে কি ফিডব্যাকও থাকে, মেসেজও থাকে। এবার ধরো কোনো অঙ্ক বোঝাচ্ছি, আমাদের অসুবিধা হলো ভাই ক্লাসে, তো বললো স্যার ওই পার্টটা আপনি বলুন বা চ্যাটে লিখলেন এইটা। এটা ভার্বাল হতে পারে, রিটেন হতে পারে, জেস্টারাল হতে পারে। মানে কি আমি কাউকে হলো ভঙ্গি করেও দেখাতে পারি, তাই না, যখন ফিল্ডিং সেট করে এরকম করে দেখিয়ে দেয়, অত দূরে তো চিল্লায় না, বা কারোর সাথে কোনো ইশারায় কোনো একটা কথা হলে দেখিয়ে দিলে হাতটা এরকম। তারপর আমাদের কি থাকে, সেটা মৌখিক হতে পারে বা লিখে আমাদের কমিউনিকেশন হতে পারে। এবং কমিউনিকেশন কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক বোঝাপড়া থাকবে, নাহলে হবে না। এটা কি ইম্পর্টেন্স কি হয়ে থাকে, এটা ম্যানেজমেন্টকে স্মুথ করে, কোঅর্ডিনেশন বাড়া, সমন্বয় সৃষ্টি করে, অবভিয়াসলি কনফ্লিক্ট কমাবে, এফিসিয়েন্সি বৃদ্ধি করে, এবং ডিসিশন মেকিং আমাদের ভালো করে। আমাদের কমিউনিকেশন কত ধরনের হয়ে থাকে, এটা হয়ে থাকে ফর্মাল কমিউনিকেশন। আমরা ফর্মাল অর্গানাইজ, ইনফর্মাল শিখেছিলাম। ফর্মাল মানে কি একটা নিয়ম শৃঙ্খলা মেনে, এবং আমার সাথে ধরো, আমার সাথেও বলতে না পারো, আমি অতটাও ফর্মালি কথা বলি না, হেডমাস্টার টিচার, ঠিক আছে, আমারটা সেমি ফর্মাল বলতে পারো, সেরকম কিছু হয় না, তবুও বলছি হেডমাস্টার টিচার, টিচারের থেকে হেডমাস্টার, টিচার টিচার, এইগুলো আমাদের কি হয়ে থাকে, ফর্মাল কমিউনিকেশন মধ্যে অফিসিয়াল স্তরে যেটা হয়ে থাকে, ঠিক আছে। এটা ডানওয়ার্ড কমিউনিকেশন হয়ে থাকে, আপওয়ার্ড, হরাইজন্টাল, এইগুলোকেই বলছি যে হেডমাস্টার থেকে টিচার আসছে, টিচার থেকে হেডমাস্টার, দুজন টিচারের মধ্যেই কথা হচ্ছে, ঠিক আছে। যেরকম ডাউনওয়ার্ড মানে কি উপর থেকে নিচের দিকে, আপওয়ার্ড মানে কি নিচ থেকে উপরের দিকে, আর হরাইজন্টাল পাশাপাশি দুজন একই লেভেলের লোক কথা বলছে, বুঝতে পারছো। তারপর কি ইনফর্মাল, ইনফর্মাল করতে এগুলো নিয়ম কানুন অত মানার দরকার নেই, বন্ধু বান্ধব, ঠিক আছে, এগুলোর মধ্যে পড়ে। আর এখানে কি কি আছে আমাদের, সিঙ্গেল স্ট্যান্ড আছে, গসিপ আছে, ক্লাস্টার আছে, প্রবাবিলিটি আছে, মানে কি লোকের কথা পরনিন্দা পরচর্চা করা, এই সমস্ত কিছু, ঠিক আছে। মানে এই গল্প গুজব করা, এমনি নর্মাল একটা টপিক নিয়ে কথা বলা, মানে নন ফর্মালের ক্ষেত্রে এই পার্ট গুলো আসছে। কমিউনিকেশনের ব্যারিয়ার্স আমাদের কি কি আছে, পার্সোনাল ব্যারিয়ার আছে, কি ইগো সমস্যা, কম আত্মবিশ্বাস, ভুল বোঝাবুঝি, মনোযোগের অভাব, মানে ধর কারোর সাথে কারোর একটুখানি ঝামেলা যায়, সে তার সাথে অত বেশি কথা বলে না, তার একটা অহংকার মতো আছে, ঠিক আছে, বা কনফিডেন্সই নেই আলটিমেটলি তার মধ্যে, কিছু হয়তো আগে একটা খারাপ একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল, ঠিক আছে, এবং যে কথা বলছে তার কথা সে ও শুনছে না, ও নিজের মনের মধ্যে ফোনে লেগে আছে, তো এইগুলো ব্যক্তিগত। আর সিমেন্টিক মানে ভাষাগত, মানে কি শব্দ কঠিন, বিভিন্ন অর্থ অস্পষ্ট বার্তা, ধরো কোনো একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ যারা তুমি তার সাথে কথা বলছো, বা ধরো কেউ কারোর সাথে তুমি ইংলিশেই কথা বলছো, কিন্তু সে এত হার্ড কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করছে, সে ওইভাবেই কথা বলে থাকে, ধরো তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, সে এরকম বলছি তো, বা কেউ বাংলাতেই কথা বলছে, কিন্তু সে এমন ভাবেই কথা বলছে মানে ঠিক তুমি বুঝতে পারছো যে কি বলছে, বা অস্পষ্টতা, এইগুলো হয়ে থাকে। তারপর আমাদের কি আছে, সাংগঠনিক বা অর্গানাইজেশনাল ব্যারিয়ার, সেটার মধ্যে কি থাকে, খুব বেশি নিয়ম কানুন, আর লম্বা চেনাও কমে, মানে সবার সাথে সবার অত বেশি বিয়ে করা যাচ্ছে না, এর সাথে কথা বলতে গেলে অনেকগুলো ধাপ ইত্যাদি পেরিয়ে আমাদের তারপর যেতে হবে। এবং তথ্য কি লোকাল থাকে, খুবই কনফিডেন্সিয়াল থাকে এক টাইম এইগুলো। আর সাইকোলজিক্যাল আমাদের ক্ষেত্রে কি, আমরা ভয় পেতে পারি, ঠিক আছে, আগে থেকে বলে এই লোক, সে লোকটা আমার সাথে কথা বলবে না, বা স্যার অনেক সময় স্যার স্যার আমাদের মেসেজের উত্তর দেবে না, অনেক এরকম ভাবেও ভেবে থাকে, তাই না। কথার কথা বলছি, আমি আমার দিক থেকে বললাম একটা। এবং আবেগে ঠিক আছে, ও আমার সাথে আগে ঝামেলা হয়েছে, আমি কথাই বলবো না, তো এগুলো অনেকে ভয় পায় যে হ্যাঁ এই স্যারকে বলবো কিছু, স্কুলের থেকে বলে এই স্যারকে বলে কিছু খারাপ কিছু বলে নিজেরই মান সম্মান যাবে, একটা বাজে অভিজ্ঞতা তৈরি হবে, এইগুলো। আর টেকনিক্যাল ব্যারিয়ার্স এর মধ্যে গিয়ে দুর্বল প্রযুক্তি, যেটা আমাদের পড়ে, ঠিক আছে, যেরকম আমি তোমাদের সাথে কথা বলছি, এবার ধরো ইন্টারনেট চলে গেল, মাঝে মাঝে হয় আমাদের প্রবলেম, তাই না, ইন্টারনেট চলে গেল বা কিছু প্রবলেম হয়ে গেল, কানেকশন কেটে গেল, এগুলো কি দুর্বল নেটওয়ার্ক বা দুর্বল প্রযুক্তির মধ্যে এগুলো পড়ে, ঠিক আছে। যন্ত্রপাতির অভাব, ধরো মাইক, আমার মাইকই কাজ করছে না, এইগুলো এর মধ্যে থাকে। ওকে, এবার আমরা লাস্ট পার্টে এসে গেছি, লাস্ট পার্ট মানে কি একদম লাস্টে। এবার কমিউনিকেশনকে বাধা যেটা থাকে সেটা দূর করার উপায় কি, সবার প্রথমে যেই যেই জিনিসগুলো হয়েছিল সেগুলোকে রিভার্স করে দাও, সিম্পল ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে ব্যবহার করো, প্রতিক্রিয়া নাও, যে তুমি একা কথা বলছো, এবার যদি কাউকে আমি বলি কারোর কিছু অসুবিধা হলে জিজ্ঞাসা করো, প্রতিক্রিয়াটা যাদের অসুবিধা হয় তাদের জিজ্ঞাসা করে, এইটা। লিসেনিং স্কিল, যখন তুমি কমিউনিকেট করবে আগে বলার থেকে শোনা প্র্যাকটিস করতে হয়, খালি নিজের কথাই বলে গেলাম, যে নিজের কথাই বলে গেলাম হয় না। এটার মানে কি, এটার মানে হলো তুমি নিজের কথাই বলে এসে উড়ে দিবে, নিজে স্যাটিসফাই হয়ে গেছে, তোমাকে বলা জায়গায় তুমি বলে দিলে, যে সামনের লোক সেও ভাবে কি ভাই কে লোক ভাই, এই খালি নিজের কথাই বলে গেল। সবসময় মনে রাখবে কমিউনিকেশনের মধ্যে অপরজনের কথাটা শুনবে, উল্টে এটা একটা বেস্ট পলিসি, কেন, তোমার কাছে
তার ব্যাপারটা তুমি ভালো করে বুঝতে পারবে এবং উল্টে কি তোমারও কিছু জ্ঞান বাড়বে। সবসময় শোনার অভ্যাস রাখতে হয়। এবার ধরো তুমি এমন একটা পজিশনে আছো যেখানে তুমি বলছো, এবার আমি যে পজিশনে আছি সেখানে আমাকে বলতে হবে, তবুও আমি কিন্তু স্টুডেন্টদের সবসময়, এখন তো খুবই লাইভ ক্লাসেস খুব কমই করে, কিন্তু যারা আমার আগে থেকে যারা করছে সেমিস্টার 2 থেকে বা 3 থেকে, যারা জানে আমি কত সবাইকে বলি এইটা বলো এইটা বলো এইটা বলো, সারাক্ষণ যখন রেকর্ডিং থাকতো না তখন সবাই লাইভে প্রচুর আসতো, তখন এইটা বলো ওইটা বলো, কিছু অসুবিধা আছে বলো, এইসব অনেক কিছু সব সময় কন্টিনিউ আমি বলে যেতাম। ঠিক আছে, তার মানে শোনার অভ্যাসটা রাখতে হবে যে কোনো কাজে। প্রোভাইড ট্রেনিং, কি করে? প্রশিক্ষণ দেওয়া, তাই না? অনেক সময় বিভিন্ন সংস্থারা থাকে যে কমিউনিকেশন স্কিলস, এটা নতুন হয়েছে, লোকেরা কমিউনিকেশন স্কিলস করে কত কত টাকা উপার্জন করছে। তারপর অর্গানাইজেশনাল লেয়ার্স, মানে কি চেন অফ কমান্ড ছোট করে, ধরো আমাকে ধরো কাউকে কিছু বলতে হবে, আমি আমি একজন নিচেকে বললাম, তারপর একজনকে বললাম, তারপর মানে একটা কথা পৌঁছাতে গেলে 5 জন, যেমন একটা বড় মিনিস্টারের সাথে কথা বলতে গেলে কতগুলো তাদের চেন থাকে, সেটাকে করে 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 যেতে হয়। কিন্তু সেটা যদি কমানো যায়, ডাইরেক্ট তাকে মেল করে দিলাম, তুমি ধরো দেখে নিলে, ধরো তার ম্যানেজারই দেখলো কিন্তু ডাইরেক্ট মেল করে দিলাম, তাহলে কি আমাদের আমাদের কি হয়ে গেল, আমাদের হলো একটা জিনিস পুরো ব্রেক হয়ে গেল। তো বিল্ড ট্রাস্ট এন্ড ওপেন এনভায়রনমেন্ট, বিশ্বাস এবং উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করে। কর্মীদের কি ভয় দূর করলে যোগাযোগ সহজ করা যেতে পারে। তারপর রাইট মিডিয়াম, যেইটা আমাদের দরকার সেই মিডিয়ামে আমরা করবো। এবং আমরা বলছি যে স্যার আমাদের যে ধরো কোনো একজন অফিসিয়ালি কথা বলতে চাইছে, সেই আমাকে ইমেল করতে পারে। ঠিক আছে, ধরো কোনো কিছু কাজ ফাইনাল আছে, সেটা মিটিং এর দ্বারা হতে পারে, নোটিশ ব্যবহার হতে পারে। তোমাদের টিচার ধরো স্কুলের মধ্যে হেড স্যার বা হেডমাস্টার যিনি আছেন, তিনি হলো বলে এই দিনকে অমুক দিন স্কুল ছুটি হবে বা এই হবে, এই পরীক্ষা হবে, তো সেইগুলো একটা নোটিশের মাধ্যমে আসে। এই জিনিসগুলো আমাদের কি কমিউনিকেশনের বাধা দূর করতে সাহায্য করে। ঠিক আছে, তো এইটাই ছিল আমাদের চ্যাপ্টার ডাইরেক্টিং। আমি যতটা পারলাম, যতটা শর্ট ভাবে সম্ভব ততটাকে আমি করে দিলাম। ঠিক আছে, তো এইগুলোই আমাদের একটা প্রশ্ন, যে কি কাকে ফিচার কাকে বলে, নীতি এর কি গুরুত্ব, কি হয়ে থাকে, এর উপাদান কি। ঠিক আছে, সুপারভিশন বলতে কি বোঝো, ম্যাথমেটিক্স থিওরি ডিসক্রাইব করে, এইগুলো আমার এখান থেকে কোশ্চেন আমি দিয়ে দেবো। এবং এই জিনিসটা তোমরা বাড়িতে একটুখানি পড়বে, তোমাদের যে টেক্সট বই আছে এখানে অনেক জিনিস আছে, কিন্তু এটা বিজনেস স্টাডিজ, এখানে তোমাকে বুঝে বুঝে জিনিসগুলোকে আলটিমেটলি একটু বানিয়ে লিখতেও হবে, কারণ সব জিনিস তো তোমাকে হবে না, বুঝে বুঝে ডাইরেক্ট তুমি বুঝে গেলে আচ্ছা যে এইগুলো হতে পারে, এই যে প্রতিষ্ঠানের উন্নতি ঘটানো, এই পয়েন্ট বুঝে বুঝে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এইটাই ছিল আজকের টপিক, আমাদের ডাইরেক্টিং। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এরপরে আমি আরো তাড়াতাড়ি আরো 2টো চ্যাপ্টার নিয়ে আসছি, খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি। ঠিক আছে, তো চেষ্টা করছি, যদি কখনো পারি এক্সট্রা ক্লাসের মাধ্যমে আরো 2টো চ্যাপ্টার আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা হয়ে গেল। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।